অলক্ষণে দিন, যে দিনের কথাতে ভুলতে চায় কিন্তু পারে কি। এই দিনেই তো তে সবকিছু হারিয়ে ফেলেছিল। না, শুধু তে সবকিছু হারায়নি, হারিয়েছে তো তার পরিবার, তের জন্য তাদের প্রিয় মানুষটিকে। দিনটার কথা মনে পড়লেই ডুকরে কান্না পাচ্ছে, কিন্তু কাঁদলো না তে। তার ভাই তো বলেছে জীবনে এগিয়ে যেতে হবে। তে আয়নার সামনে দাঁড়িয়ে, আজ তার পরনে নীল রঙের একটা শাড়ি, গলায় তার ভাইয়ের দেওয়া একটা ডায়মন্ডের নেকলেস। তের চোখ দিয়ে বারবার পানি ঝরছে। সেই দিনটার কথা তার মনে পড়ছে। বিষয়টা এড়ানোর জন্য জাঙ্কুকের চেহারাটা মনে করতে লাগলো তে। তার রাগী ভাব, সময়ে সময়ে চেহারায় অসম্ভব সুন্দর ভেসে ওঠা ওই হাসিটা, খরগোশের মতো তাকিয়ে থাকা। এই মানুষটার জন্যই তো এত বছর পর তে সাজছে। তে আজকের আগে কখনো শাড়ি পরেনি, শাড়ি পরা তো দূরের কথা, এই দিনে ঘর ছেড়ে বের হয় না তে। তবে আজ ভিন্ন সব। তে আজ শাড়ি পরেছে কারণ জিমনের থেকে কাল তে জেনেছে জাঙ্কুক শাড়ি পরা অনেক পছন্দ করে। একবার নাকি জাংকুক তার কোন বন্ধুর বাড়িতে শাড়ি পরা মেয়েকে দেখে তার চোখ আটকে গিয়েছিল। কথাটা জিমিন তার ভাইয়ের ডায়েরি পড়ে জেনেছিল। ডায়েরিটা সে পুরো পড়তে পারেনি। জাংকুক চলে আসায় জিমিনের সঙ্গে তের বহুদিন ধরেই কথা হয়। জিমিন একজনকে পছন্দ করে, সেটা সে জানে, কিন্তু তার নাম জানে না। জিমিন বলেনি। সে যা হোক, আসতে সাচ্ছে জাংকুকের জন্যে। ঠিক করে রেখেছে আজকেই তে জাংকুককে নিজের ভালোবাসার কথা জানাবে। জিমিনের থেকে সেই মেয়েটার কথা শুনে তে রাগ হিংসা দুটোই হয়েছে। চোখের সামনে ভালোবাসার প্রার্থনা করছে তে, আর জাঙ্কুকের চোখ নাকি আটকায় অন্য কোনো ফাজিল বদ মেয়ে ছেলের দিকে। যাক, আজ ওই মেয়েকে ঝাঁপিয়ে জাঙ্কুকের হৃদয়ের রানী হবে তে। তেও কি কম সুন্দরী? জীবনে প্রথমবার নিজের রূপের অহংকার করলো তে। কারোর কাছে হারবে না তে, বিশেষ করে পাওয়ার প্রতিযোগিতায় যখন তার প্রিয় মানুষটা, যে মানুষটা এত বছর তার মনে রাজত্ব করেছে, আজ তার মনে রাজত্ব চালাবে তে। অবশ্যই চালাবে। কথাটা বলে তে ঠোঁটে লিপস্টিক পরতে লাগলো। এদিকে ভাইয়ের গলা জড়িয়ে আহ্লাদ করছে জিমিন। জিমিন আজ সকালে বাক্স প্যাঁটরা নিয়ে হাজির হয়েছে। সে নাকি কিছুদিন এখানেই থাকবে, কারণ এখান থেকে কলেজ কাছাকাছি। তবে জিমিনকে রাখবে জাংকুক? বিপদ নিজের ইচ্ছেতে ঘাড়ে নেয় কে ভাই? তাছাড়া এই মুহূর্তে তার বাড়ি যথেষ্ট বিপজ্জনক, এখানে জিমিনকে রাখা সম্ভবই নয়। জাংকুক জিমিনকে সরিয়ে দিয়ে বলে উঠল, ঝেড়ে কাশো বোনো আমার, কি চাই তোমার? জিমিন গাল ফুলিয়ে বলে উঠল, আমি কি শুধু দরকারই তোর কাছে আসি? জাঙ্কুক খবরের কাগজে চোখ বোলাচ্ছিল। শহরের মাঝে একটা অর্ধগলিত লাশ পাওয়া গিয়েছে কাল রাতে। লাশটার পিঠে ডিটু লেখা, তার মানে এটা ডিটুর কাজ। জাঙ্কুক একটু বাঁকা হাসলো, মনে মনে বলল, এই তো কিছুদিন উড়ে বেড়াও তুমি, এইবার তোমার ধ্বংস আমার হাতে। জাঙ্কুক মনে মনে কতগুলো ভাবছিল, তখন তার ভাবনায় ছেদ পড়ল জিমিনের কথায়। শোন না ভাইয়া। শুনছি, বলতে থাক। আচ্ছা, মেয়েদের সবচেয়ে সুন্দর কোন রঙে দেখায়? সব রঙেই দেখায়। নারী তার স্নিগ্ধতায় সব সুন্দর করে তোলে। স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার না হয়ে তুই কবি সাহিত্যিক হতে পারতি ভাইয়া। ঠিক করে বল না। এদিকে তাকা, আমার দিকে তাকা। খবরের কাগজে এমন কি আছে? জিমিন জাঙ্কুকের সামনে কতগুলো ড্রেস তুলে ধরে বলল কথাগুলো। সেগুলো বেশিরভাগ সাদা কালো ড্রেস। জাঙ্কুক বুঝলো না জিমিন ঠিক কবে থেকে সাদা কালো ড্রেসে পরতে লাগলো। তবে হঠাৎ করে এই বিষয়টা যেন ধরতে পারলো জাঙ্কুক। সুগা বেশিরভাগ সাদা কালো ড্রেসই পরে। জাঙ্কুক জিমিনের পোশাকের পাহাড়ের দিকে চোখ বুলিয়ে সেখান থেকে একটা সাদা গাউন বের করে আনলো। স্টোনের হালকা কাজ করা ওটায়। গাউনটা হাতে তুলে নিয়ে জাঙ্কুক বলে উঠল, এটা পর। এই এত বড় গাউন পরবো? সামলাতে পারবো আমি? তাহলে আমাকে বললি কেন? আচ্ছা রাগিস না, এটাই পরবো, কিন্তু এটা তো ব্যাকলেস ভাইয়া, এটা পরলে তো আমাকে মেরে ফেলবে। জাঙ্কুক বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কে মারবে? কে মারবে? তুই তো মেরে হত্যা করবি আগে। আমি কেন মারবো, যতক্ষণ পর্যন্ত ভদ্র সুশীলভাবে চলছিস। আচ্ছা শোন, স্কার্ফ টাফ দিয়ে ঢেকে নিস ওটা, আমি চললাম, আমার কাজ আছে। আরে কই যাস? পার্টিতে যাবি না? যাব না, আজ কাজ আছে আমার। না, তুই না গেলে আমাকে নিয়ে যাবে কে? কথাটা বলে জিমিন প্রায় কেঁদে ফেললে জাঙ্কুক বলে উঠল, যাবো রে ভাই যাবো, কিন্তু সারাদিন এসব নিয়ে বসে থাকলে হবে? আমার তো কিছু কাজ আছে, কাজগুলো সেরে তারপরে তোকে নিয়ে বের হবো। কথাটা বলে জাঙ্কুক চলে গেল। জিমিন মহা আনন্দে সাজতে ব্যস্ত হয়ে পড়ল। সুগাদি বিড়াল মানব ও নিশ্চয়ই আজকে আসবে। জিমিন জানে তে তাকে বলেছে। জিমিন সাজবে তার সবটুকু দিয়ে। আজ দেখবে ওই বিড়াল মানব কিভাবে কঠোর দৃষ্টিতে তাকায়। আর যদি একটা খাম্বাকে কুপকাত না করে, তার নামও জিমিন না।
সন্ধ্যা নেমে এলো। বাড়িতে গেস্ট ভরে উঠতে শুরু করেছে বিকেল থেকেই। তে রোবটের মতো সকলের সঙ্গে কথা বলছে, তবে তার দুটো চোখ খুঁজে বেড়াচ্ছে একজন মানুষকেই। জাঙ্কুক কি তাহলে আজ আসবে না? তে যখন এইসব ভাবছিল তখন তার চোখ গেল এক অতীব সুন্দর সুপুরুষের দিকে। গেট দিয়ে একটা ফুলের তোড়া হাতে নিয়ে ঢুকছে সে। জিমিনের হাতে দুটো বক্স। তে চোখ আটকে গেল জাঙ্কুকের পানে। এই লোকটা কি তাকে পাগল করে দেবে? পুরুষ মানুষ, তাকে এত শাস্তি হবে কেন? নিজের চোখ এক প্রকার জোর জবরদস্তি করে ফিরিয়ে নিয়ে সেখান থেকে সরে গেল তে। আজ জাঙ্কুককে দেখাতে এত সহজে দেবে না। তে বুঝতে পারে আজকাল কেন তার সব কথা জাঙ্কুক শুনে ফেলে। লোকটাও তাকে লুকিয়ে লুকিয়ে দেখে। তে সরে পড়ল। জাঙ্কুক বোনকে আজ সারাদিন চোখে চোখে রেখেছে। তেকে সরে যেতে দেখে সে চিন্তিত হয়ে পড়ল, কিন্তু গেস্টদের ফেলে যেতেও পারছে না। আগত্যা ডং লিমিনহুকে খুঁজতে লাগলো, তবে সেও তো ঈদের চাঁদ হয়ে উঠেছে আজ। তার দেখা মিলছে না। এমন সময় ডংকের চোখ পড়ল জাঙ্কুকের দিকে। বন্ধুকে জাঙ্কুক জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়ে কথা বলতে লাগলো। ডং জাঙ্কুককে তার গেস্টদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে কথা এক ফাঁকে বলে উঠল, তুই গিয়ে একটু দেখ তো তে কোথায় গেল। আজ ওকে চোখে চোখে রাখা দরকার। কেন? যা তো ভাই, এখানে আমার ইনভেস্টরদের সঙ্গে আমি কথা বলছি। জাঙ্কুক উপায়ন্ত না পেয়ে খুঁজতে লাগলো তেকে। কই, কোথাও তো নেই তে। আলোকসজ্জায় সজ্জিত বাড়ির রাজকন্যা পরীটির সন্ধান তো পাচ্ছে না জাঙ্কুক। এদিকে জিমিনও আসা মাত্র ভিড়ের মাঝে তার হাতে নিজের ব্যাগ ধরিয়ে দিয়ে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। এখন বোনের ব্যাগ হাতে খুঁজছে সে তার প্রিয়সীকে। খুঁজতে খুঁজতে জাঙ্কুক পৌঁছালো বড় ব্যালকনিতে। ব্যালকনিতে একটা দোলনায় বসে এক নারী। দমকা বাতাসে তার শাড়ির আঁচল উঠছে, এলোমেলো হয়ে যাচ্ছে তার কেশবিহল। এমন সময় বাইরে বাজি ফাটানো হলো। আকাশে হরেক রকমের রঙের খেলায় জাঙ্কুক দেখলো দোলনায় বসে তে কাঁদছে। মুহূর্তের জন্য জাঙ্কুক থমকে গেল। ওটা তে। তেকে চিনতে পারেনি জাঙ্কুক প্রথমে। তার মনে হচ্ছিল ওই নারীটির বাস্তবে কোনো অস্তিত্ব নেই, পুরোটাই তার কল্পনা। কেউ কি বাস্তবে এত সুন্দরী হতে পারে? তবে কল্পনা তো নয়, তার তে বাস্তবেই এতটা সুন্দর। নীলপরীর রূপে হাজির হয়েছে তার তে। আজ জাঙ্কুকের অধিকার নিয়ে বলতে ইচ্ছে করছে সারা পৃথিবীকে, এই নারী আমার, একান্তই আমার। তোমরা কেউ তার দিকে তাকিও না, তাকে দেখার অধিকার একান্তই আমার। জাঙ্কুকের মনে পড়ে গেল নীল শাড়িতে দুরন্ত কিশোরী তের কথা। তার প্রেমে পড়েছিল জাঙ্কুক, আর আজ তাকেই চিনতে পারেনি জাঙ্কুক। জাঙ্কুক এগিয়ে যাচ্ছে তের দিকে। যত এগিয়ে যাচ্ছে তত মনে হচ্ছে আগানো উচিত হচ্ছে না। আর যদি তে এমন কিছু চায় যা তার পক্ষে দেওয়া সম্ভব নয়, করা সম্ভব নয়, তাহলে জাঙ্কুক না করতে পারবে না। হয়তো জাঙ্কুক নিজেও তা চায় না। জাঙ্কুকের নিঃশ্বাস দ্রুত হচ্ছে। তে কাঁদছে কেন? তার প্রিয়সীর কি হয়েছে? জাঙ্কুক বলে উঠল, তে কাঁদছো কেন তুমি? জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে তে নিজের চোখ মুছে নেওয়ার চেষ্টা করলো। জাঙ্কুক তের সামনে হাঁটু ভেঙে বসে পড়লে তে বলে উঠল, আপনি এখানে বসবেন না, উঠে আসুন প্লিজ। জাঙ্কুক তের চোখে পানি মুছিয়ে গালে আলতো স্পর্শ করে বলে উঠল, তুমি কেঁদো না, তোমার কান্নায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে তে। তে হতবুদ্ধি হয়ে গিয়েছে। জাঙ্কুক প্রথমবার তার সঙ্গে এমনভাবে কথা বলছে। হঠাৎ করেই জাঙ্কুকও যেন বিষয়টা উপলব্ধি করতে পারল। সে চমকে উঠে পড়ল। কি বলছিল সে, কি করছিল সে? তবে কথাটা সত্যি। তের কান্না জাঙ্কুকের অসহ্য। কাঁদবে না তার প্রিয়সী, ওই চোখে কান্না মানায় না। তের চোখ ছলছল করছে তখনও। চাঁদের আলোয় জাঙ্কুক দেখলো সেই চোখ জোড়ায় কিসের যেন কষ্ট লুকায়িত। হঠাৎ জাঙ্কুকের ডঙ্কের কথা মনে পড়ে গেল। তের পাশে সে বসে পড়ল। তারপর বলে উঠল, কি হয়েছে, কাঁদছিলে কেন? আজকে এই খুশির দিনে কান্না মানায় না তোমার চোখে। আজ তো তোমার জন্মদিন, হ্যাপি বার্থডেতে। কথাটা বলে জাঙ্কুক কিছু একটা তার পকেটের ভেতর থেকে আনতেই যাবে, তখন তে শব্দ করে কেঁদে উঠল। তেকে কাঁদতে দেখে জাঙ্কুক তেকে কিছুই বলতে যাবে, তখন তে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার জন্মদিনটা কেন এমন হলো? আমি কেন আমার জন্মদিনে অন্যের কষ্টের কারণ হলাম? বিশ্বাস করুন জাঙ্কুক, সেদিন ইচ্ছে করে আমি বাবার সঙ্গে খারাপ আচরণ করিনি। আমি যদি বাবার সঙ্গে ওভাবে কথা না বলতাম, তিনি বেরিয়ে যেতেন না আমাকে নিয়ে। লিসাও আমার থেকে দূরে সরে চলে যেত না।
জাঙ্কুক বুঝতে পারেন না তের কথার মানে। জাঙ্কুক শুধু জানে তে কখনো নিজের জন্মদিন পালন করে না, তাই ডঙ্গুক তার সাকসেসের অজুহাতে পার্টি থ্রো করেছে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে তেকে শান্ত করার চেষ্টা করে বলল, কেঁদো না তে, আমি জানি না কি হয়েছে, কিন্তু তাতে তোমার কোনো দোষ ছিল না। তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জাঙ্কুকের মনে হচ্ছে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। তেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল সে। এভাবে কিছুক্ষণ চলল। এক সময় জাঙ্কুক অনুভব করলো কাঁদতে কাঁদতে তে অজ্ঞান মতো হয়ে গিয়েছে। অতীতের দুর্বিষহ স্মৃতিগুলো মনে পড়তেই সে ঘোরের মতো হয়ে গিয়েছে। জাঙ্কুক তেকে জড়িয়েই থাকুক এভাবে কিছুক্ষণ, কিন্তু সেখানে ডঙ্গুক চলে আসায় সেটা করা সম্ভব হলো না। ডঙ্গুকে দেখে তেকে দোলায় হেলান দিয়ে শুয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, জাঙ্কুক, তে কি হয়েছে ডঙ্গুক? কাঁদছিল তাই না? হ্যাঁ, প্রচণ্ডভাবে। কাঁদতে কাঁদতে বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে নয়, পুরনো স্মৃতিগুলো মনে পড়লে ও অজ্ঞান হয়ে যায়। তবে ডক্টর বলেছে তেকে এবার এসব থেকে বেরিয়ে আসতে হবে, তাই আমি চেষ্টা চালাচ্ছি। তের মন থেকে ভয়টা আর অনুশোচনাটা কাটিয়ে ফেললেই ওর প্যানিক অ্যাটাকও আর হবে না। সবই বুঝতে পারলাম, কিন্তু কি হয়েছে ওর সঙ্গে? কথাটা জাঙ্কুক বিচলিত হয়ে বললে ডঙ্গুক বলে উঠল, ঘটনাটাতে 13তম জন্মদিনের কথা। তুইও জানিস আমাদের বাবা সেই সময়তেই মারা গেছে। জাঙ্কুক মাথা নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দেয়। ডঙ্গুক বলতে থাকে, তে তখন আরো দুরন্ত ছিল। আদরে আদরে বাদর হয়েছে। বাবা আর আমার কাছে তার সব আবদার। মাকে আমরা ছোটবেলা থেকে ভয় পেতাম, এখনো পাই। 13তম জন্মদিনের সকাল থেকে তে আনন্দে বিমোহিত ছিল। লিসা তখন তের পিছু পিছু ছুটতো। নেওয়াটা ছিল তের। 7 বছরের বাচ্চা মেয়েটার খাওয়া দাওয়া তেকে ছাড়া হতো না। বাবা তখন ব্যবসার কি একটা ব্যাপারে চিন্তিত থাকতেন সব সময়। ভালো করে বললে হান গ্রুপের সঙ্গে তিনি পার্টনারশিপে ছিলেন, তাই নিয়ে কিছু সমস্যা দেখা গিয়েছিল। আমি সঠিক জানি না। সেই সময়কার কাগজপত্র আমাদের অফিসে আগুন লেগে পুড়ে গিয়েছে। যা হোক, বাবা গভীর রাতে বাড়ি ফিরত। দিনে দিনে তার চেহারা নষ্ট হতে শুরু করছিল। তবে আমি তখন বুঝদার হলো, তে বুঝতো না কিছুই। 13তম জন্মদিনে তে জেদ ধরলো বাবাকে তার সঙ্গে শপিংয়ে যেতে হবে। অ্যামিউজমেন্ট পার্কে তাকে নিয়ে যেতেই হবে। খেলনা সহ আরও নানা ধরনের আবদার। ছোট্ট তে বাবা অন্তঃপ্রাণ। বাবা তখন বডিগার্ড রাখতে শুরু করেছে, যা কখনোই তিনি রাখতেন না। বাবা মুক্ত থাকতে পছন্দ করত। বাবার সে অভ্যাস তে পেয়েছে। বন্দি থাকতে পারে না সে। তবে শেষের দিকে প্রয়োজন ছাড়া তিনি বাড়ির থেকে বের হতেন না। তবে সকাল থেকে তের বায়নাতে বাবা থাকতে পারলো না। এক সময় তো তে প্রচণ্ড বাজে ব্যবহার করলো। সেই দেখে বাবা কষ্ট পেলেন। মাও বুঝতে পারলেন তেকে আটকানো যাবে না। মাও বললেন, নিয়ে যাও। শেষে বাবা 3 জন বডিগার্ড নিয়ে বেরিয়ে গেল তে আর আমাকে নিয়ে। লিসা বেরোতে পারলো না, তার শরীর ভালো ছিল না। সে আরও বডিগার্ড নিতে চাইলো, কিন্তু তের জন্য নেওয়া গেল না। বাবা আর মেয়ের একান্ত সময় চাই সে। দোষ তের না, বাবা বরাবর তেকে নিজের কাছে রাখতেন। তবে বহুদিন নানা কাজে দূরত্ব বাড়ছিল পরিবার থেকে বাবার। তবে তে তা মানতে পারছিল না। অগত্যা তারা দুজনই বের হলো আমাকে সহ নিয়ে। অ্যামিউজমেন্ট পার্কের প্রথম সপ্তাহ ভালোই চলছিল। ওদের সময় কাটছিল আনন্দে। আমি দূর থেকে সেগুলো দেখছিলাম। বাবা মেয়ের সময়তে আমি হস্তক্ষেপ করতে চাইনি। তবে তে আইসক্রিম খাওয়ার বায়না করলে বাবা ছুটলেন আইসক্রিম আনতে একজন বডিগার্ড নিয়ে। আর বাকি দুজন তে আর আমার কাছে রেখে গেলেন। তবে তেও বাবার পিছু পিছু গেল, যা উচিত ছিল না তার। গেলে এতটা ট্রমাটাইজ হতো না তার। পিছু আমরাও গেলাম। বাবা আইসক্রিম কিনছে, আমরা একটু দূর থেকে দেখছি। হাস্যোজ্জ্বল চেহারা তার। তে দৌড়ে যেতে চাইলো বাবার কাছে। ঠিক তখনই বাবার দিকে একটা জোকার খেলা দেখাতে দেখাতে এগিয়ে গেল। বাবা তোয়াক্কা করলেন না, বডিগার্ডও বিপদ মনে করলেন না। আর ঠিক সেটা সুযোগ নিল সেই জোকারটা। কথাটা বলে ডঙ্ক থামলো। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলতে থাকলো আবারও। জোকারটা নিজের পোশাকের ভেতর থেকে একটা রিভলভার বের করে আনলো। আর মুহূর্তের ব্যবধানে প্রথমে বডিগার্ড, তারপর বাবার বুকে পরপর 4টে গুলি করলো জোকারটা। বাবা মাটিতে লুটিয়ে পড়লেন। জোকারটাকে ততক্ষণে বাকি 2 জন গুলিতে হাজরা করে দিলেও দেরি হয়ে গিয়েছিল অনেকটা। বাবার দেহে রক্তে ভেসে যাচ্ছে মাটি। তে চিৎকার করে বাবার দিকে এগিয়ে যেতে চাইলো। আমি দিলাম না।
আমার শরীর তখন থরথর করে কাঁপছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম তেকে সেখানে যেতে দেওয়া উচিত হবে না আমার। আমি তের চোখ জোড়া আঁকড়ে রাখলাম, চোখ ঢেকে রাখলাম আমার হাত দিয়ে। হয়তো তখন আমার ধারণা ছিল বাবার কাছে গেলে তেরও বাবার মতো অবস্থা হবে। তে চিৎকার চেঁচামেচি করে কাঁপছে আর আমাকে কামড়ে বাবার কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই সে চুপ করে গেল। আমি বাবার দিকে তখনও তাকিয়ে, তার দেহে প্রদীপের শেষ আলোর মতো ধিপ ধিপ করে প্রাণ শিখাচ্ছিল। সে মুখ নাড়িয়ে কি যেন বলল, তারপর তের দিকে তাকিয়ে একেবারে নিশ্চুপ হয়ে গেল তার দেহ। আমার বোধ ফিরল বডিগার্ডের কথায়। তের দিকে তখন তাকিয়ে দেখলাম তের চোখ উল্টে গিয়েছে, তার সারা শরীর কাঁপছে, মুখ দিয়ে ফেনা মতো বের হচ্ছে, সাপে কাটা রোগীদের মতো। বাবা শোকে তখন পীড়িত হতে পারলাম না, বোনকে নিয়ে ছুটলাম। তখন থেকে তের প্যানিক অ্যাটাক হচ্ছে। প্রথমে 2-3 মাস তো তে কথাই বলেনি, তারপরও যদিও কথা বলতো দু একটা, তবে আমার চঞ্চল বোনটা যেন হারিয়ে গেল। এমনই কোন একদিন তেকে জোরাজোরি করছিল লিসা খেলার জন্যে, কিন্তু তে তখন স্বাভাবিক হালে ছিল না। তার চিকিৎসা চলছিল, থেরাপি চলছিল। ছোট্ট লিসা সেটা না বুঝেই তেকে টানাটানি করছিল। তখন আমরা কেউ আশেপাশে না থাকায় অঘটনটা ঘটল। তে বিরক্ত এবং রাগে ক্ষোভে নিজের অজান্তেই তার আদরের ছোট বোনকে ধাক্কা দিল, যার প্রতিটা আবদার সে রাখতো। ধাক্কাটা যখন তে দিয়েছিল লিসা সিঁড়ির ধারে দাঁড়িয়েছিল, ফলে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে লিসা মারাত্মক আঘাত পেল। জীবন মরণ টানাটানি হয়েছিল সেবার। তে এই ঘটনায় আবারও চুপ করে গেল। তে এবার লিসাকে দেখলেই চিৎকার করতো আর তাকে দূরে চলে যেতে বলতো। তার ছোট্ট মনে হয়তো ধারণা হয়েছিল তের কাছাকাছি থাকলেই লিসার ক্ষতি হবে। বাবার মৃত্যুর জন্য তে নিজেকে দায়ী করে। তার ধারণা সেদিন যদি তে বাবাকে জোর না করতো তাহলে বাবা আজও বেঁচে থাকতো। সময়ের সাথে বহু কষ্টে থেকে শান্ত স্বাভাবিক করেছি, তবে একা অন্ধকার জায়গায় আটকা পড়লেই তের প্যানিক অ্যাটাক হয়। তার চোখের সামনে ওইসব দৃশ্য ভেসে ওঠে। এই সবটা বাদ দিলে ঠিকঠাকই চলছিল, তবে লিসা বাড়ি ছেড়ে এক সময় পড়াশোনার জন্য বিদেশে চলে গেল। 7 বছর ধরে লিসা বাড়ি আসে না। মাঝে মধ্যে ফোন করে, সেটা 2-1 মিনিটে। সেটাতে তের ধারণা ছোটবেলার ওই ঘটনার জন্যই লিসা বাড়ি ফেরে না। ফলে খেয়াল করলাম তে রাতে স্লিপ ওয়ার্কিং শুরু করেছে এবং সিঁড়ির ধারে এসে দাঁড়িয়ে থাকে সে ঘুমের ঘোরে প্রায়ই। ফলে ডাক্তারের পরামর্শ নিলাম। ডাক্তার জানালো তের মন থেকে তার ধারণা দূর করতে পারলেই প্যানিক অ্যাটাক সহ স্লিপ ওয়াকিং সেরে যাবে। তে এগুলো আর করবে না। তের অবচেতন মন নিজেকে দোষারোপ করে বলেই এসব কিছু হচ্ছে তার সঙ্গে। তাই আমি এসব কিছু করছি। আজ তুই যাকে নিজের সামনে দেখছিস তার মনটা ভাঙা। সেই ভাঙা পরিটাকে জোড়া লাগাতে আমার বহুদিন সময় লেগেছে জাঙ্কুক। কথাটা বলে ডঙ্ক চলে গেল। জাঙ্কুক হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে তের দিকে। দুরন্ত কিশোরী যার প্রেমে পড়েছিল জাঙ্কুক, সেই কিশোরীর মানসিক হাল জেনে জাঙ্কুক অবাক। আচ্ছা, তে কি তার এই চঞ্চলতা শুধু অভিনয় করে, নাহলে তার সমস্যাগুলো কেন হারিয়ে যাচ্ছে না? ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে উঠে বসল তে। জাঙ্কুক তের দিকে হাত বাড়িয়ে দিয়ে মুচকি হাসার চেষ্টা করে বলল, তে চলো। তে অবাক কণ্ঠে বলল, কোথায় যাব? বাহিরে মিউজিক চলছে, ডান্স করবো আমরা। আপনি যান, আমি এখানে আরো কিছুক্ষণ বসবো। হয়েছে, ভালো লাগছে না জাঙ্কুক। জাঙ্কুক তের কথা শুনলো না। তের হাত ধরে রীতিমতো টেনে দাঁড় করিয়ে বলল, ভালো লাগতে হবে তে। আচ্ছা, ওখানে যেতে হবে না, আমরা এই চাঁদের সামনে নাচবো। চাঁদ আমাদের দেখবে আর কেউ না। কথাটা বলে তেকে টেনে জাঙ্কুক নাচতে লাগলো তের হাত ধরে। বাইরে সকলে নাচছে। গিটারের মিষ্টি সুর বাহির থেকে ভেসে এলো। এখন সেটা থেমে মৃদু মিউজিক চলছে। ঠিক মিউজিক না, হয়তো কেউ পিয়ানো বাজাচ্ছে। বাইরে জোড়ায় জোড়ায় সকলে নাচছে। সেখানে এখানে নাচছে তে আর জাঙ্কুক। তবে তে নাচায় মনোনিবেশ করতে পারছে না। তে নাচ পারে এবং খুব ভালোই পারে, তবে জাঙ্কুকের এতটা কাছাকাছি থাকে নার্ভাস হয়ে গিয়েছে তে। জাঙ্কুক তের কানের কাছে নিজের মুখ এনে বলে উঠল, এদিক ওদিক না তাকিয়ে আমার দিকে তাকাও। এই মুহূর্তটা বারবার ফিরে আসবে না তে। জাঙ্কুকের চোখের দিকে তাকালো তে। হঠাৎ করে তের চোখের সামনে তার বাবার মৃত্যুর দৃশ্যটা ভেসে উঠলে জাঙ্কুকের কোট খামচে ধরল তে। তার কাছাকাছি যারাই থাকে তাদেরই ক্ষতি হয়। আচ্ছা, জাঙ্কুককে ভালোবেসে কি তে ভুল করছে? তার কাজটা তো এমনিতেই বিপজ্জনক। আর এদিকে সে অলক্ষণে অপয়া। তার কাছে যেই থাকে তার বড্ড বেশি ক্ষতি হয়ে যায়।
এসব ভাবছিল তে। জাঙ্কুক কিছু আন্দাজ করে তের কোমর আলতো করে ধরে অন্য হাতে তের হাতটা শক্ত করে ধরে বলে উঠল, এই মুহূর্তে আমার কথাই শুধু ভাববে তে। ভুলে যাও অতীতের বিষাদময় স্মৃতির কথা। ভোলা কি সম্ভব? সম্ভব নয়, তবে আমরা সুখের স্মৃতি দিয়ে দুঃখের স্মৃতি হালকা করে তুলতে পারি। দুঃখের স্মৃতি মনে পড়লে প্রিয় মানুষদের গল্প করতে পারি। আপনি হবেন আমার প্রিয় মানুষ জাঙ্কুক, একান্তই আমার প্রিয় মানুষ, যে শুধু আমার হবে, তার ভালোবাসাও শুধু আমার হবে, যার রাগ অভিমান অভিযোগ সবকিছুই আমাকে ঘিরে হবে। জাঙ্কুক, আমি আপনাকে ভালোবাসি, সেই প্রথম দিন থেকে ভালোবাসি, যেদিন থেকে আপনার কণ্ঠ হাসপাতালে শুনেছিলাম। জাঙ্কুক কাটতে গানের সুরে সুরে নাচছিল এতক্ষণ। এই কথা বলার পর জাঙ্কুক তেকে দূরে সরিয়ে দিয়ে ঘুরিয়ে দিল। তবে তে নাচের তালে তালে আবারও জাঙ্কুকের কাছে এসে তার গলা জড়িয়ে নাচের কন্টিনিউ করে আর জাঙ্কুকের দিকে ভালোবাসার প্রার্থনা নিয়ে আকুল গলায় বলে ওঠে, আপনি কি আমাকে ভালোবাসেন না জাঙ্কুক? আপনি কি আমাকে এতটাই অপছন্দ করেন? তোমাকে অপছন্দ করার সাধ্য পৃথিবীর কারণ নেই তে। তাহলে